পড়া কমপ্লিট করে টেলিভিশনটা অন করতেই চোখ যেন কপালে উঠে গেল আমার। ঢাকা চার্যপথ ব্যাংক থেকে 400 কোটি টাকা চুরি হয়ে গেছে। বাস্তবে এই নামে কোনো ব্যাংক নেই, গল্পের সাথে নামটা ব্যবহার করা হয়েছে। কিন্তু একটু অবাক হলাম, দেশের সর্বোচ্চ সিকিউরিটি গার্ড এই ব্যাংকে, তাহলে টাকা কিভাবে চুরি হলো? পরক্ষণে টেলিভিশন থেকে স্পষ্ট ভেসে আসছে টাকাগুলো চুরি করা হয়েছে অনলাইনে, ব্যাংক ম্যানেজারের অ্যাকাউন্ট হ্যাক করে। কিন্তু চোরেদের সন্ধান পাওয়া তো দূরের কথা, চোরেদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না যা দিয়ে চোর ধরা সম্ভব। টেলিভিশন অফ করে খাওয়া দাওয়া করতে আসলাম। খাবার টেবিলে বসে আছি আর ভাবছি কি করে ব্যাংকের কর্মীরা এত অচেতন হতে পারে যে হ্যাক করে কেউ 400 কোটি টাকা চুরি করে নিয়ে যেতে পারে। যাই হোক, খাওয়া দাওয়া করে এসে আমার কম্পিউটারটার কাছে এসে বসলাম। কম্পিউটারটা ওপেন করতে করতে পরিচয়টা দিয়ে দেই। আমি আরজে সিফাত, বাবা মায়ের 2 মাত্র সন্তান। এবার অনার্স প্রথম বর্ষে পড়ি, আর পাশাপাশি ছোট্ট একটা কাজ করি। কাজটা হলো, যে পদ্ধতিতে ব্যাংকের টাকা চুরি হয়েছে, মানে আমি ছোটখাটো একজন হ্যাকার, তবে সেটা কেউ জানে না। আমার বন্ধুরা কেউ জানে না, আর আমার পরিবারেরও কেউ জানে না। ছোটখাটো কিছু অ্যাকাউন্ট হ্যাক করে নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে আসি, আর এই হ্যাকিং এর টাকা দিয়ে মোটামুটি ভাবে আমার পকেট খরচ চলে যায়। যাই হোক, পরিচয় দিতে দিতে আমার কম্পিউটার অন হয়ে গেছে। আজকে আর হ্যাকিং এর কোনো কাজ করতে ইচ্ছা করছে না, তাই কিছুক্ষণ কম্পিউটার গেম খেলে শুয়ে পড়লাম। সকালে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রিয় পাঠক পাঠিকারা, ভাই ও বোনেরা, আপনারা যারা আমাদের গল্প পড়তে ভালোবাসেন তারা লাইক করবেন, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। গল্প পড়ে কেমন লাগলো জানাবেন, খারাপ হলে বলবেন, আরো ভালো করার চেষ্টা করব। গল্পের মধ্যে বিরক্ত করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখন গল্প ফেরা যাক। কিছুক্ষণের মধ্যে আমি কলেজে পৌঁছে গেলাম। কলেজে এসে প্রথমে সাকিবের সাথে দেখা। দোস্ত, খবর জানিস কিছু? কোন খবর? আরে চর্যাপদ ব্যাংকের খবর। ও হ্যাঁ, টেলিভিশনে দেখছিলাম তো। দোস্ত, আমার তো মনে হয় কোনো বিদেশিরা এই কাজ করেছে। তোর এমন কেন মনে হলো? কারণ বাংলাদেশে এমন কোনো হ্যাকার আছে নাকি? কি বলিস তুই? ভুলে গেলি একবার আমেরিকানরা বাংলাদেশের একটা ওয়েবসাইট হ্যাক করেছিল, আর পরবর্তীতে বাঙালিরা আমেরিকানের সবগুলো ওয়েবসাইট হ্যাক করেছিল। তুই ঠিকই বলছিস। তারপর দুজনে ক্লাসে চলে গেলাম। কলেজ ছুটির পরে কোনো আড্ডা না দিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে খাওয়া দাওয়া করে কম্পিউটারের সামনে এলাম। কম্পিউটারটা অন করতেই, ডেটা কানেকশন অন করতেই হঠাৎ করে কোথা থেকে যেন সামনে একটা ওয়েবসাইটের লিঙ্ক চলে আসলো। লিঙ্কটাতে প্রবেশ করতে কিছুটা বুঝতে পারলাম এটা একটা গেমের মতো সিক্রেট, কিছুটা ব্লু হলের মতো। কিন্তু এটা শুধু ব্লু হলের মতো, কিন্তু ব্লু হল তো নয়। তাই আর না ভেবে লিঙ্কের সকল শর্ত পূরণ করে নেক্সট স্টপ চাপলাম। আর তখনই উপাস থেকে একটা SMS আসলো, কংগ্রাচুলেশন, ইউর কমপ্লিট ইউর এগ্রিমেন্ট নিউ, ইউ ক্যান হ্যাক দিস ওয়েবসাইট অ্যান্ড ইউর মানি। আমি তো মনে মনে খুশি হলাম, মেঘ না চাইতেই বৃষ্টি। ওয়েবসাইটটি হ্যাক করলেই টাকা পাবো। আমি তো সাধারণত এই কাজগুলি করি, ছোটখাটো ওয়েবসাইট হ্যাক করে নিজের পকেট খরচ চালাই, আর এরা তো সরাসরি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিয়েছে। আমাকে আর কষ্ট করে কোনো ওয়েবসাইট খুঁজতে হবে না। যাই হোক, আর না ভেবে ওদের ওয়েবসাইটে প্রবেশ করলাম। তারপর ওয়েবসাইটের সব শর্তগুলো পূরণ করে নেক্সট স্টপে চাপলাম। তারপর শুরু করলাম হ্যাকিং এর কাজ। কিন্তু আমি ওয়েবসাইটটি হ্যাক করতে গিয়ে একটু অবাক হলাম, কারণ আমি ওয়েবসাইটটি ঠিক হ্যাক করতে ব্যর্থ হয়েছি। এই প্রথম আমি কোনো হ্যাকিং কাজে ব্যর্থ হলাম। ওয়েবসাইটের সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড, তাই এটা হ্যাক করা এত সহজ না। কিন্তু আমিও সহজে হাল ছাড়ার পাত্র না। আমি একজন দক্ষ হ্যাকার, শুধু মনের মধ্যে কোনো বাজে উদ্দেশ্য নাই। তাই হ্যাকিং কোনো বড় ধরনের অন্যায় কাজে ব্যবহৃত করি না, শুধু ছোটখাটো কিছু ওয়েবসাইট হ্যাক করে নিজের পকেট খরচ চালাই। তাছাড়া অন্য দক্ষ হ্যাকাররা তাদের হ্যাকিং পদ্ধতি দিয়ে বড় বড় অন্যায় কাজ করে থাকে। তারই একটা বড় উদাহরণ চার্যপথ ব্যাংকে 400 কোটি টাকা চুরি। যাই হোক, আমি আরো কয়েকবার চেষ্টা করে ওয়েবসাইটটি হ্যাক করতে ব্যর্থ হলাম। তারপর এই কম্পিউটার সাথে আরেকটি কম্পিউটার যুক্ত করে হ্যাকিং শুরু করলাম, কিন্তু এবারও ব্যর্থ হলাম। কিন্তু আমিও ওই ওয়েবসাইটটি ছাড়ছি না। এই ওয়েবসাইটটি ঠিক হ্যাক করা এখন আমার মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। যদি আমি এই ওয়েবসাইট হ্যাক করতে না পারি, তাহলে নিজের হ্যাকার ভাবতে নিজের কাছেই ছোট মনে হবে। অনেক চেষ্টার পর প্রায় 2 দিন পর আমি ওয়েবসাইটটি হ্যাক করতে সফল হলাম। আর হ্যাক করতে সফল হতে ওপাশ থেকে একটা SMS আসলো, কংগ্রাচুলেশন, ইউর কমপ্লিট লেভেল 1 অ্যান্ড ইউর গেট 10,000 টাকা। প্লিজ চেকিং ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইউ ক্যান হ্যাক দিস ওয়েবসাইট ফর কমপ্লিট লেভেল। তারপর ওরা আরেকটি ওয়েবসাইটের লিঙ্ক দিল। আমি আমার অ্যাকাউন্ট চেক করে দেখলাম সত্যি 10,000 টাকা পাইছি। এই প্রথম আমি এত বড় কোন ওয়েবসাইট হ্যাক করলাম। এর আগে যা হ্যাক করেছি তাতে
200, 300 আর সর্বোচ্চ 500 টাকা পাইছি, কিন্তু এই ওয়েবসাইটটি হ্যাক করতেই 10,000 টাকা পাইলাম। যাই হোক, দ্বিতীয় লেভেল দেওয়ার কারণে গেমটার প্রতি আমার আসক্ত আরো বেড়ে গেল, তাই দ্বিতীয় লেভেল দেওয়ার ওয়েবসাইটটা প্রবেশ করলাম। তারপর ওয়েবসাইটটির সকল শর্ত পূরণ করে নেক্সট স্টেপ চাপলাম, কিন্তু নেক্সট স্টেপ চাপতেই আমি পুরোপুরি অবাক হয়ে গেলাম, কারণ নেক্সট স্টেপ চাপার সাথে সাথে লোডিং ইউরো দেখালো। প্রথমবার ভাবলাম হয়তো আমার কম্পিউটার সমস্যার কারণে, কিন্তু কয়েকবার চেষ্টা করলাম, প্রত্যেকবার লোডিং ইউরো দেখালো। এই প্রথম এমন ওয়েবসাইট দেখলাম, কারণ এর আগে যতগুলো ওয়েবসাইট দেখছি একটাও এরকম ছিল না। সিকিউরিটি সিস্টেম অনেক হার্ড হলো, অন্তত কিছু অপশন আসতো, কিন্তু এই ওয়েবসাইটটিতে কোনো অপশনই আসছে না। কিন্তু এই ওয়েবসাইটটিতে তো কোনো অপশনই আসলো না, সরাসরি লোডিং ইউরো দেখালো। তাহলে কি ওরা ওয়েবসাইটটি ভুল দিয়েছে? দেখি ওদের SMS এ রিপ্লাইতে বলে দেখি কি হয়। কিন্তু পরেক্ষণে একটা জটিল বিষয় লক্ষ্য করলাম। লেভেল 1 এর ওয়েবসাইটটার সাথে এই ওয়েবসাইটটির অনেক মিল আছে, প্রায় 90% মিল পাওয়া যায়। তাহলে কি আগের ওয়েবসাইটের মাধ্যমে এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে? আর কিছু না ভেবে তাড়াতাড়ি আগের ওয়েবসাইটে ঢুকলাম। একদম নিচের দিকে দেখলাম একটা সার্চ ইঞ্জিন। ওই সার্চ ইঞ্জিনে লেভেল 2 এর ওয়েবসাইটটি লিখে সার্চ দিলাম, কিন্তু সার্চ দেওয়ার পরে এরকম লেখা আসলো, উই নট ফাউন্ড দিস ওয়েবসাইট, প্লিজ ফার্স্ট কপি লিঙ্ক দিস ওয়েবসাইট। এবার জানে একটু স্বস্তি পেলাম। তাড়াতাড়ি করে লেভেল 2 এর ওয়েবসাইটটির লিংক কপি করে সার্চ ইঞ্জিনে পোস্ট করলাম। তারপর দুইটা অপশন আসলো, 1 ওপেন দ্য ওয়েবসাইট, 2 ফলো দ্য ওয়েবসাইট। আগের ওয়েবসাইটটি ফলো করলাম, তারপরে ওয়েবসাইটটিতে প্রবেশ করলাম। অতঃপর ওয়েবসাইটটি হ্যাক করতে আমাকে ঠেকায় কে? ওয়েবসাইটটি হ্যাক করতে আমার অ্যাকাউন্টে টাকা চলে আসলো, আর সাথে একটা SMS, কংগ্রাচুলেশন ইউ কমপ্লিট লেভেল 2, নিউ ইউ ক্যান হ্যাক দিস ওয়েবসাইট ফর কমপ্লিট লেভেল 3 অ্যান্ড ইন্ট মানি। এভাবে প্রতিদিন চলতেছিল আমার হ্যাকিং কার্য। বলতে গেলে একটা লোভে পড়েছিলাম। এভাবে এক মাসে প্রায় 15টা ওয়েবসাইট হ্যাক করেছি আর প্রায় 50,000 টাকা পেয়েছি। আর এই গেমটার মোট লেভেল ছিল 15টা, যা আমি সম্পূর্ণ করেছি। কিন্তু এর মধ্যে একটা সমস্যা হয়ে গেল। 15 নম্বর ওয়েবসাইট হ্যাক করার পর থেকে আমার অ্যাকাউন্ট যেন কেমন উলটপালট হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে কেউ আমার অ্যাকাউন্ট হ্যাক করে ফেলছে। আমি আমার অ্যাকাউন্ট চেক করতে গিয়ে যা দেখলাম তাতে অবাক না হয়ে পারলাম না। এখন আমি একদম নিশ্চিত আমার অ্যাকাউন্ট কেউ হ্যাক করছে, কারণ গেম খেলে যে টাকা পেয়েছি তার 1 টাকাও নেই। কিন্তু আমার অ্যাকাউন্ট যে হ্যাক করুক না কেন, পালাতেও পারছে না বাসা। আমি হলাম ট্রেনিং প্রাপ্ত উন্নত জাতের হ্যাকার, তাই আগে সেই সব ব্যবস্থা করে রাখছি যে আমার অ্যাকাউন্ট হ্যাক করুক না কেন অটোমেটিকলি তার অ্যাকাউন্ট ট্র্যাক করা হয়ে যাবে। তাই দেখতে লাগলাম কার এত বড় সাহস আমার অ্যাকাউন্ট হ্যাক করে। কিন্তু যা দেখলাম যেন ভূত দেখার মতো অবস্থা, কারণ তারা প্রতিদিন আমাকে দিয়ে গেম খেলে 50,000 টাকা দিয়েছে, তারাই আমার অ্যাকাউন্ট হ্যাক করছে। এখন একটু খটকা লাগছে। প্রথম লিংক দিয়ে অন্যদের অ্যাকাউন্ট হ্যাক করালো আর বিনিময়ে টাকা দিল, শেষে আবার আমার অ্যাকাউন্টে হ্যাক করলো। রহস্য একটা আছেই, আর আমাকে সেটার রহস্য খুঁজে বের করতেই হবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার এই অ্যাকাউন্ট হ্যাক করে কোনো লাভ নেই, কারণ এই অ্যাকাউন্টে তেমন কোনো অর্থ নেই, শুধু আমার পরিশ্রমটুকুই আছে, যেমন আমার নাম ও ঠিকানা, কোন কলেজে পড়ি এগুলো। আর বাকি সব তথ্য তো আমার দ্বিতীয় অ্যাকাউন্টে রাখা। শুধু আমার তথ্যই না, আরো প্রায় 500 জনেরও বেশি ধনী ব্যক্তিদের অ্যাকাউন্ট হ্যাক করে তাদের তথ্য দ্বিতীয় অ্যাকাউন্টে সুরক্ষিত করে রাখছি। আর সেই অ্যাকাউন্ট হ্যাক করার মতো হ্যাকার বাংলাদেশে আসে মনে হয় না, কারণ এই অ্যাকাউন্টে সর্বোচ্চ কঠিন সিকিউরিটি সিস্টেম দেওয়া। কিন্তু আমার মাথার ভিতরে শুধু একটা কথা বারবার ঘুরপাক খাচ্ছে, আমার অ্যাকাউন্ট হ্যাক করার রহস্যটা কি হতে পারে? না, আর ভাবতে পারছি না। কম্পিউটারটা অফ রেখে একটু বাইরে গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে। আমার হ্যাকিং সম্পর্কে আমার বন্ধুরা কেউ কিছু জানে না, তাই ওদের সব কিছু শেয়ারও করতে পারছি না। কিরে দোস্ত, তোকে এরকম লাগছে কেন? মনে হচ্ছে কোনো দুশ্চিন্তায় আছিস। না, কিছু না, এমনিই। মিথ্যে বলবি না, তোকে দেখেই বোঝা যাচ্ছে কোনো টেনশন করছিস। আরে না, শরীরটা একটু খারাপ লাগছে। তোরা থাক, আমি যাই। ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কম্পিউটারটা অন করে রিয়েল ক্রিকেট 20 গেম খেলতে শুরু করলাম। রিয়েল ক্রিকেট 20 আমার অনেক প্রিয় গেম, সময় পেলে গেমটা খেলি, কিন্তু এখন আর ভালো লাগছে না। যাই একটু টিভি দেখি। আজকে সোনি ম্যাক্সে সানাম তেরি কসম মুভিটা দেওয়ার কথা। আমার প্রিয় একটা মুভি দেখতেছিলাম, বিজ্ঞাপনেরও একটু অন্য চ্যানেল থেকে ঘুরে আসি। দেখি 8 টিভিতে বাংলাদেশের নাটক হচ্ছে মনে হয়, কিন্তু 8 টিভিতে দিয়ে দেখলাম খবর হচ্ছে। কিন্তু খবরটা দেখে আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল, কারণ সেখানে একজন পুলিশ সুপারের ইন্টারভিউ নেওয়া হচ্ছে। পুলিশের উত্তর এরকম, আপনারা কি চোর ধরতে অক্ষম?
না, আসলে আমরা চোরকে ধরার জন্য একটা ফাঁদ তৈরি করেছিলাম, আর সেই ফাঁদে চোর পাও দিয়ে দিয়েছে। এমন ফাঁদ, আর চোর যখন ফাঁদে পাই দিয়েছে তাহলে চোর ধরছেন না কেন? যেহেতু চর্যাপদ ব্যাংকের টাকা হ্যাকিং এর মাধ্যমে চুরি করা হয়েছে, আর এই ব্যাংকের ওয়েবসাইট সিকিউরিটিও অনেক হার্ড, তাই আমাদের ধারণা যে এই টাকা চুরি করেছে সে একজন দক্ষ মাপের হ্যাকার। আর এই ব্যাংক শুধু দেশের মানুষের জন্য, বিদেশিদের জন্য না। তাছাড়া এই ব্যাংকের ওয়েবসাইটও শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ। তাই আমরা এটা নিশ্চিত যে চোর বাংলাদেশেরই একজন দক্ষ হ্যাকার। এই কারণে আমরা বাংলাদেশে ব্যবহৃত সকল কম্পিউটারের গেম সিস্টেম করে হুবহু চর্যাপদ ব্যাংকের সমান সিকিউরিটি সম্পন্ন একটা ওয়েবসাইটের লিংক তৈরি করি এবং ভাইরাল করি। আর মেসেজে বলে দেই এই ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে সবাই টাকা আয় করতে পারবে। তো এখানে কি ফলাফল পেলেন? এই ওয়েবসাইটটা হ্যাক করতে সবাই ব্যর্থ হলেও শুধুমাত্র একজন হ্যাকার এই ওয়েবসাইটটা হ্যাক করতে সফল হয়েছে। তাই আমাদের সন্দেহ সেই চোর। তাই আমরা তার কম্পিউটার হ্যাক করি, কিন্তু সেখানে কোনো প্রমাণ পাইনি। আপনারা কি নিশ্চিত যে ওই হ্যাকারই আসল চোর? যদি চোর অন্য কেউ হয়? সেটা এখনো বলতে পারছি না, যেহেতু আমাদের হাতে এখন কারোর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। তাই ওকেই সন্দেহ রেখে আমরা আপাতত কেসটা চালিয়ে যাচ্ছি। আশা করি খুব শীঘ্রই চোরের সন্ধান পেয়ে যাব। কিন্তু আপনারা অনিশ্চিতভাবে একজনের উপর সন্দেহ করে কিভাবে চোর ধরবেন? দেখুন, আমরা যতটুকু জানি একজন হ্যাকারের সাথে অন্য হ্যাকারের সাথে সংযোগ থাকে, আর ও যেহেতু দক্ষ হ্যাকার তাহলে অবশ্যই অন্য সব হ্যাকারের সাথে ওর সংযোগ থাকবে। তাই ওকে আমরা সন্দেহের তালিকায় রাখছি। যদি ও চোর নাও হয় তাহলেও ওর মাধ্যমে আমরা চোরকে ধরতে পারবো। ওই হ্যাকারের পরিচয় কি দিতে পারবেন? দুঃখিত, আমরা ওই হ্যাকারের পরিচয় চাইছি না। ওকে, আর আপনাদের ওই দেয়া ওয়েবসাইটটা কি বলতে পারবেন? https://clone.www.com। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন চর্যাপদ ব্যাংকের টাকা চুরির তদন্ত সম্পর্কিত তথ্য। এবার অন্য প্রসঙ্গ। ধাপাস করে টিভিটা অফ করে দিলাম। এটা কি দেখলাম আমি? পুলিশ সুপারের বলা ওই ওয়েবসাইটটিতে তো এতদিন আমি হ্যাক করেছিলাম, আর আমার কম্পিউটারে তো এই ওয়েবসাইটটির দ্বারা হ্যাক করা হয়েছে। তার মানে পুলিশরা কি আমাকে সন্দেহ করছে? না, আমি আর ভাবতে পারছি না। ভাগ্য ভালো বলেই এই অ্যাকাউন্টে শুধু আমার একটা ছবি, পরিচয়পত্র আর ঠিকানা ছাড়া তেমন কোনো তথ্য রাখছিলাম না। তথ্য রাখলে হয়তো তেমন বিবাদ হতো না, কারণ আমি তো আর চুরি করিনি। তাই আমার বিরুদ্ধে কোনো প্রমাণও ওরা পেত না। কিন্তু আমি যেহেতু ওদের চোখে একজন দক্ষ হ্যাকার, তাই আমারে ওরা এত সহজে ছাড়ছে না। আসলে চোরকে ধরার জন্য আমাকে নিখুঁতভাবে ব্যবহার করত। কিন্তু কেন জানি ওই রিপোর্টারটাকে আমাকে অদ্ভুত লাগছে। রিপোর্টাররা সাধারণত তদন্ত সংরক্ষণ করে প্রচার করে, কিন্তু এই রিপোর্টারটা হ্যাকারের পরিচয় জানতে চাইলো, আবার ওয়েবসাইটটাও জানতে চাইলো। কেমন জানি অদ্ভুত ব্যাপার। ভাবলাম কিছুদিনের জন্য হ্যাকিং কার্যটা বন্ধ রাখবো। এসব চিন্তা করতে করতে রাত হয়ে গেল। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছে না। অনেক চেষ্টার পর রাত প্রায় 2টার দিকে ঘুমালাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। কলেজে যেতে সাকিবের সাথে দেখা। দোস্ত, খবর দেখছিস? কিসের খবর? আরে ব্যাংক চুরির খবর। পুলিশ তো একটা হ্যাকারকে সন্দেহ করেছে। ও হ্যাঁ, দেখলাম তো। আচ্ছা, এগুলো বাদ দেই, একটা ভালো খবর আছে। কি খবর? কলেজে একটা নতুন মেয়ে অ্যাডমিট হয়েছে, দেখলে পুরো পাগল হয়ে যাবি। শালা তোর লুচ্চামি কোনোদিন যাবে না। একটা মৃদু হাসি দিয়ে সাকিব কোথাও যেন চলে গেল। আমি ক্লাসের দিকে যাচ্ছিলাম, আর তখনই একটা সুন্দরী মেয়ের সাথে ধাক্কা লাগলো। ঠাস। কি ভাবছেন আমাকে থাপ্পড় মারছে? নিজেদের ভাবনা পাল্টান। আসলে মেয়েটি পড়ে যাওয়ার শব্দ হলো। মেয়েটি দেখতে তো একদম পরীদের মতো, যে কেউ ক্রাশ খাইবে। আরে কেমন ছেলে আপনি? আপনার সামনে একটা মেয়ে পড়ে গেছে আর আপনি দাঁড়িয়ে দেখছেন। টেনে তুলুন আমায়। ভালোই তো, আমি ভাবছিলাম উঠে আমাকে থাপ্পড় মারবে। এই মনে হয় একমাত্র মেয়ে যে একটা ছেলের সাথে ধাক্কা খাওয়ার পরে মারলো না। মেয়েটির ডাকে আমি বাস্তবে ফিরলাম। এই যে এত কি ভাবছেন, টেনে তুলুন আমায়। বলে মেয়েটি হাত বাড়িয়ে দিল। আমিও তার হাত ধরে টেনে তুললাম। কি নরম হাত। ওই ফিসফিস করে কি বলেন? কিছু না। আপনার নামটা কি? স্টুপিড। বলে মেয়েটি চলে গেল। কিন্তু আমি বুঝতে পারলাম না এটা কি আমাকে গালি দিল নাকি নিজের নামটা বলল। যাই হোক, নামটা কিন্তু অসাধারণ। আমি ক্লাসে চলে গেলাম। আমি আবার সবার মতো হইচই করি না, একদম ভদ্র একটা ছেলে আমি। তাই লাস্টের বেঞ্চে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর একটা সুন্দরী মেয়ে ক্লাসে প্রবেশ করলো। আরে এ তো সেই মেয়েটি। ক্লাসে মাত্র একটা সিট খালি আছে, আর সেটা আমার পাশের সিট।
মেয়েটি আশেপাশে ভালোভাবে তাকিয়ে কোনো সিট দেখতে পেল না, তেমন ভীতু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে পাশের সিটে বসে পড়ল। তার ভীতু দৃষ্টি চাউনি দেখে আমি প্রেমে পড়ে গেলাম। মেয়েটি তখন আমার পাশে বসলো। তখন মনে হলো গ্রীষ্মকাল থেকে শরৎকাল হয়ে গেল। হাই স্টুপিড। হোয়াট? কি বললেন আপনি? কেন, তখন আপনি তো বললেন আপনার নাম স্টুপিড। ওইটা আমি আপনাকে বলেছিলাম, আর আমার নাম অর্পিতা। মেয়েটির নাম শুনে তো ওর উপর দ্বিতীয়বার ক্রাশ খেলাম। ওহ, আমার নাম সিফাত। তো আমি কি করব? কি আর করবেন, আমার নামের সাথে আপনার নামের বিয়ে দিয়ে দিন। হোয়াট? আরে রাগেন কেন, মজা করলাম। আচ্ছা, এটা যেন কোন ঋতু? এটা কোন ঋতু জানেন না? আবার গিয়ে ক্লাস 2-তে ভর্তি হন। ওহ, কি হাসি দিল রে ভাই, একদম কলিজায় লাগছে। ওর হাসি দেখে তৃতীয় দফা ক্রাশ খেলাম, বলতে পারেন হেট্টিক ক্রাশ। ওই, আবার কি ভাবে না তো? আপনি বললেন না এটা কোন ঋতু, এটা গ্রীষ্ম ঋতু। কিন্তু আপনি আমার পাশে বসার পর থেকে তো মনে হচ্ছে এটা শরৎ ঋতু। ও, এইবার বুঝলাম কোন ঋতুর কথা জিজ্ঞেস করলেন। নিশ্চয় ইউটিউব থেকে মেয়ে পটানোর এই ট্রিপস গুলো শিখেছেন। এই রে, ধরা পড়ে গেলাম। এই মেয়ে বুঝলো কিভাবে যে আমি ইউটিউব থেকে এগুলো শিখেছি? না, এখন থেকে ভেবে চিন্তে কথা বলতে হবে। এ তো দেখছি খুব ডেঞ্জারাস মেয়ে।